তারকা চিহ্নিত প্রশ্ন 98 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ড বেসরকারি খাতের শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ হিসেবে পরিচিত ও চিহ্নিত বিশ্বজনীন মজুরির ব্যবস্থা করেছে। উক্ত লিভিং ওয়েজকে প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি হিসেবে চিহ্নিত করা যায়। উক্ত লিভিং ওয়েজ নির্ধারণ করতে গিয়ে এমডব্লিউবি আইনের 141 ধারায় বর্ণিত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রাপ্য মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। শিশু ও জবরদস্তিমূলক শ্রম নিরসনের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শিশু শ্রম নিরসন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন এনপি এর মেয়াদ 2026 থেকে 30 পর্যন্ত সম্প্রসারণের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ খাতে বিশেষ অভিযান, আইন প্রয়োগ জোরদার, মামলা দায়ের ও নিষ্পত্তি, উদ্ধারকৃত শিশুদের পুনর্বাসনের জন্য সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 6টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশু শ্রম নিরসন ও তাদের পুনর্বাসনের জন্য শিশু শ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে। একনেক কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হলে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। উল্লেখ্য, প্রতি বছর 12ই জুন বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়। এবছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে 29শে জুন ব্যাপক আকারে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দিবসটিকে যথাযথভাবে পালন করা হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বিমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা বা বাস্তবায়ন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অন্তর্ভুক্ত নয়। তবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 বিধান মতে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য রোগের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন সময়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য বিথিকা বিনতে হুসাইন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, উত্তরটা অনেক লম্বা ছিল, প্রশ্ন কিন্তু অনেকগুলো চলে আসে। যদি আপনি অনুমতি প্রদান করেন আমি 3টি প্রশ্ন করতে পারি, না হয় একটি করছি। একটি করুন দয়া করে, তাহলে অন্য মাননীয় সংসদ সদস্য সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী লিভিং ওয়েজ বেসডের কথা বলেছেন, মজুরি নির্ধারণের কথা বলেছেন মিনিমাম ওয়েজ বেসড কর্তৃক প্রাপ্য মজুরির কথা। মাননীয় স্পিকার, আমি যতদূর জানি এই প্রাপ্যতা শুধু রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে এই প্রাপ্যতা আরও অনেক কম। মাননীয় স্পিকার, বাংলাদেশের 400 দেশের শহরে পরিবারের জন্য আনুমানিক জীবনযাত্রার মজুরি 30 থেকে 48 হাজার টাকা, যেটা আমরা ডলার হিসেবে 250 থেকে 390 মার্কিন ডলার ধরতে পারি, যা বর্তমান ন্যূনতম মজুরির আরএমজি ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে তার তুলনায় অনেক বেশি। মাননীয় স্পিকার, আয় ব্যয়ের এই দূরবর্তী ব্যবধানকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কোনো পরিকল্পনা রহিয়াছে কি? মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আবারও ধন্যবাদ। যেহেতু আমি আমার প্রথম প্রশ্নেই আমি একটা ইলাবোরেট উত্তর দিয়েছি, তারপর আমি মাননীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, বর্তমান সরকার যে আগামী অর্থ বছরকে কেন্দ্র করেও আপনি দেখবেন যে সামাজিক নিরাপত্তা খাতে বৈষম্য দূরীকরণ এবং মানুষের কর্মসংস্থান সহ বিশেষ করে দারিদ্র মানুষের জনগোষ্ঠীর জীবনকে প্রাধান্য দিয়ে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে আশা করি সামাজিক বৈষম্য এবং শ্রম বাজারের ক্ষেত্রেও যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কমানো হবে। 44টি সেক্টরে ইতিমধ্যেই মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে প্রত্যেকটি সেক্টরেই শ্রমিকদের আপনার নির্দিষ্ট বেতন কাঠামো সেটা নির্ধারণ করা হবে এবং একই সাথে শ্রমিকদের কল্যাণও নিশ্চিত করা হবে। এখন যে সরকার সার্বজনীন প্রকল্পগুলো ব্যবহার করছে, ফ্যামিলি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড, এগুলো বাস্তবায়ন হলে আশা করি এই বৈষম্যটা কমে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারাই আমাদের অর্থনীতিকে সচল রেখেছে, কিন্তু আমরা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত দেখতে পাই প্রবাসীদের নিঃস্ব হওয়ার ঘটনা। আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে প্রবাসী শ্রমিকদের সাথে কথা হয়েছে। সেই জায়গায় প্রবাসীদেরকে নেওয়ার জন্যে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করা হয় এবং ভুয়া কোম্পানি থেকে যাদের কোনো অফিস থাকে না, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না, শুধুমাত্র কাগজে কলমে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী সেই কোম্পানির নামে বিভিন্ন চাহিদাপত্র তৈরি করে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে শত শত শ্রমিকদেরকে সেখানে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে বিমান ভাড়া। মাননীয় সদস্য, আমাদের এটা হচ্ছে নট স্টেটমেন্ট, ইটস এ কোশ্চেন। প্লিজ আপনি একটা কোশ্চেন করেন, তাহলে অন্য মাননীয় সদস্য সুযোগ পাবেন আরেকটা কোশ্চেন করার। মাননীয় স্পিকার, আমি ব্যাকগ্রাউন্ডটা বললে কোশ্চেনটাকে ক্লিয়ার হতো। তো এই জায়গায় তারা সেখানে গিয়ে দেখতে পায় যে কোনো কোম্পানি নেই এবং
হচ্ছে তাদের কোনো চাকরি পায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে হচ্ছে একজন না খেয়ে রাস্তায় মারা গিয়েছে। এবং এই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে বিভিন্ন ভুয়া কোম্পানি তৈরি করে যারা মানুষকে সাথে প্রতারণা করে বিদেশে নেয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং কোম্পানিগুলো যখন চাহিদাপত্র দেয় সেই চাহিদাপত্র সঠিক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নতুন করে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এনেছেন। এটা সঠিক যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশি বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছে তারা অনেকে মিলে কিংবা ওই দেশের মালিক পক্ষের সাথে মিলে একটা নামে মাত্র কোম্পানি খুলে তারপরে এখান থেকে অনেক লোক নিয়ে যায়। দেখা যায় সে কাজ দিতে পারবে না 10 জনকে, লোক নিয়ে যাচ্ছে 100। এখান থেকে বিজনেস করতেছে তারা। সো এখন ওইখানে যখন একটা ডিমান্ড লেটার ওখানকার দূতাবাস কর্তৃক সত্যায়িত এখানে জমা দেয়, তখন কিন্তু আমরা এটা ধরে নেই যে ওখানকার এমবেসি যাচাই বাছাই করেছে। তো আমাদের যেটা একটু গ্যাপ আছে আমি মনে করি আমাদের ওখানকার যারা দূতাবাস বিশেষ করে ওই দেশগুলোতে আছেন তাদের একটু কঠোর নজরদারি, মনিটরিং এবং যাচাই বাছাই প্রয়োজন। এই বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করছি। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 27টি দেশে 30টি শ্রম কল্যাণ উইং রয়েছে। এখানে যে জনবল এবং প্রকৃত অর্থে তাদেরকে যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। আমরা এই বাজেটে সরকারের কাছে বরাদ্দ চেয়েছি আমাদের মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের রেগুলার ডিপ্লোমেসির পাশাপাশি মাইগ্রেশন ডিপ্লোমেসিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা কিছু এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নারকা চিহ্নিত প্রশ্ন 100, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আপনি দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুল হাসান, তারকা চিহ্নিত প্রশ্ন 100 মহান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদের সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে। তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কীভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। এরকম অনেক ঘটনা ঘটে। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবৎ হাসপাতালে আছে। তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক সেখানে মৃত্যুবরণ করে। তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাননীয় সদস্য সরাসরি কোশ্চেন করেন দয়া করে প্লিজ, তাহলে অনেকেই সুযোগ পাবেন। এই দুইজন আমার এলাকার এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি
অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মাননীয় প্রতিমন্ত্রী অবহিত আছেন আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবত, আপনাকে আমি বলেছিলাম ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। প্লিজ, থ্যাংক ইউ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদনটি ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনার বিষয়টি। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাদের লাশ আনা তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায় তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়োগকর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সেই ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বিয়ার করে। এই প্রসিডিংগুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়ার কথা যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে, সেটা অনেক জায়গায় একটা প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকাতে খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্যান্য দেশে এই ধরনের সমস্যা আছে তারা যদি আমাদের দূতাবাস, শ্রম কল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পাশের বসা প্রতিবেশী পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোয়েশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে সমিলনে জানতে চাই, আপনারা সকলে জানেন 24-এর গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মিডল লিস্টে যারা অবস্থান করছিল সৌদি আরব সহ, সেখানে অনেকেই আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। দেশের প্রতি ভালোবাসা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ সেখানে থেকে করে। জানা মতে অসংখ্য নেতৃবৃন্দ সেইখানে কর্মী আমাদের গ্রেপ্তার হন, আটক হন। অনেকে দেশে ফিরে এসেছেন এবং আসার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। এখনও অনেকে সেইখানে মানবেতর জীবনযাপন করছেন, পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ আটক আছেন। আমি মন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, যারা ফেরত আসছে তাদের কোনো ক্ষতিপূরণ, অথবা যারা যেখানে এখনও নাজুক অবস্থায় রয়েছে, আটক রয়েছে, অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, তাদের ব্যাপারে সরকার কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা তাদের অবদান অনুযায়ী, কারণ এটা অত্যন্ত নৈতিক একটা দায়িত্ব মনে করি। আমি সবিনয়ে জানতে চাই তাদের ব্যাপারে মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করেছে অথবা করবেন কিনা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আজকের এই সংসদ থেকে আমাদের স্মরণ করতে হয় আমাদের প্রবাসীদের জুলাই আন্দোলনের ভূমিকা, এবং বিশেষ করে মিডল ইস্টের মতো দেশগুলো থেকে যারা আমাদের আন্দোলনের প্রতি সলিডারিটি এক্সপ্রেস করেছে, তারা একটা বড় ঝুঁকি নিয়ে করেছিল। তো অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রচেষ্টায় মোটামুটি তাদের সকলকে ফিরে আনা হয়েছে। তবে কয়েকজন অভিযোগ করেছেন যে এখনও তাদের পরিচিত স্বজন কেউ জেলে আছে। এই ক্ষেত্রে সেটা আমরা সরকারিভাবে যাচাই বাছাই করার চেষ্টা করছি যে প্রকৃত অর্থে সেই আন্দোলনের সমর্থনের কারণে নাকি কোনো ব্যক্তিগত অপরাধের কারণে। আমার মনে হয় যে আন্দোলনের কারণে এখন আর কেউ জেলে নাই, কারণ সেটা তো মুক্ত হয়েছে। আর যারা ফিরে এসেছে তাদের একটা বড় ক্ষতিপূরণ হয়েছে, এটা ঠিক যে ব্যবসা বাণিজ্য করতো, অনেকে মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য করতো। সেক্ষেত্রে তাদের যে ধরনের ক্ষতি হয়েছে সেইটা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই। কয়েকজনকে দেওয়া হয়েছে, কয়েকজন বিষয়ে হাইকোর্টের একটা ডিরেকশন আছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা ইতিবাচকভাবে ভাবছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন মহিলা আসন 44 মার্দিয়া মমতাজ মাননীয় সদস্য।